আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের। এই গল্পটি নেওয়া হয়েছে উজ্জ্বল সাহিত্য প্রকাশিত শতাব্দীর সেরা ১০০ ভূতের গল্প এই বইটি থেকে। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর গল্পের সূত্রধার আমি উৎপল। তাহলে শুনতে থাকুন সমরেশ মজুমদারের লেখা রাতটা ছিল দুর্যোগের। দিনটা ছিল দুর্যোগের। আকাশে আলো ছিল না এক ফোঁটা। ঠান্ডা বাড়ছিল হু হু করে। পোড়া কাঠের মতন মেঘগুলো চাপ হয়ে ঝুলছিল, যেন টোকা মারলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। দিন ফুরোবার আগেই রাত নামল, সেই সাথে দাঁতালো হাওয়ারা নেমে এলো খোলা পৃথিবীতে। এখনো বৃষ্টি নামেনি, এই রক্ষে। রাস্তায় এই আবহাওয়ার মানুষ থাকার কথা নয় বলেই নেই। স্ট্রিট ল্যাম্পগুলো ডাইনির চোখ হয়ে জ্বলার চেষ্টা করছিল। এই অবস্থায় ভদ্রমহিলাকে দেখা গেল দ্রুত হাঁটতে। তার বয়স ৪০-এর ওপরে, একটু মোটা সোটা ভালো মানুষ গোছের চেহারা। হনহনিয়ে হাঁটছেন আর বারংবার পেছন ফিরে দেখছেন, যেন কেউ তাকে অনুসরণ করছে। স্ট্রিট ল্যাম্পের নিচ দিয়ে তিনি যখন হেঁটে গেলেন, তখন তার মুখটা চকখড়ির মতো সাদা দেখালো। সেটা ঠান্ডায় যতটা নয়, আতঙ্ক ঢের বেশি। ওর শরীরে শীতের পোশাক আছে, তার উপর একটা কালো চাদরে মাথা গলা ঢেকে রেখেছেন তিনি। সম্ভবত কানে যাতে হাওয়া না ঢোকে তাই সতর্কতা। হাতে একটা ব্যাগও আছে, যেসব ব্যাগ নিয়ে মহিলারা অফিসে যান সেই রকমের। পায়ে মোজা এবং পামশু গোছের জুতো আছে। দ্রুত চলার জন্যেই ভদ্রমহিলা খুব হাঁপাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি যে কোনো মুহূর্তেই বসে পড়বেন। দুপাশের বাড়িগুলোর দরজা জানালা সব বন্ধ, একটুও আলো চোখে পড়ছিল না। বাঁক ঘুরতেই ভদ্রমহিলা দাঁড়িয়ে পড়লেন। সামনে বাড়ির দোতলার জানালায় আলো দেখা যাচ্ছিল। কাঁচের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে কথাও বলছে। ভদ্রমহিলা আর দেরি না করে ছুটে গেলেন একতলার দরজায়। প্রাণপণে বেলের বোতাম টিপে ধরলেন। সেই মুহূর্তে তার চোখ পেছন দিকে চলে গেল। দূরে কুয়াশায় কেউ যেন দাঁড়িয়ে আছে। ওপর থেকে গলা ভেসে এলো, কে? দয়া করে দরজাটা খুলুন, প্লিজ আমাকে বাঁচান, ভদ্রমহিলা আর্তনাদ করলেন। দরজাটা খুলে যেতেই এক দঙ্গল আলো রাস্তায় ভদ্রমহিলার শরীর ভাসিয়ে লাফিয়ে নামল। একজন মধ্যবয়সী মানুষ দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি? ভদ্রমহিলা বললেন, একটু যদি ভেতরে আসতে দেন তাহলে সব বলছি। ভদ্রলোকের স্ত্রী পেছনে এসে দাঁড়িয়েছিলেন। তাড়াতাড়ি বলে উঠলেন, আসুন আসুন, নিশ্চয়ই আসবেন। ভদ্রমহিলা কৃতজ্ঞ ভঙ্গিতে ভেতরে ঢুকতেই ভদ্রলোক দরজাটা বন্ধ করে দিলেন। ওরা ভদ্রমহিলাকে ওপরে নিয়ে এসে বসতে বললেন। সেটা খুবই প্রয়োজন ছিল ওর। একটা চেয়ারে বসে বড় বড় নিঃশ্বাস ফেললেন তিনি। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কি অসুস্থ খুব? হ্যাঁ, না, ঠিক আসলে দৌড়ে আসছিলাম বলে অভ্যেস তো নেই। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। আচ্ছা, আপনি দৌড়চ্ছিলেন কেন? মনে হচ্ছিল বলবো কেন, স্পষ্ট দেখেছি কেউ যেন আমাকে ফলো করছিল। রাস্তায় তো আজ একটাও লোক নেই, তাই ভয়ে। ভদ্রমহিলা কথা শেষ করতে না পেরে দুহাতে মুখ ঢাকলেন। ভদ্রলোক বললেন, সে কি, এ পাড়ায় কে অমন কাজ করার সাহস পাবে? তিনি সোজা জানলার কাছে গিয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, না, কেউ তো নেই ওখানে। কিন্তু ছিল, ভদ্রমহিলা প্রতিবাদ করলেন। বেশ, থাকেও যদি, তাহলে আর আপনার ভয় নেই।
আমার স্বামী সরকারি অফিসার, সবাই ওকে চেনেন। স্ত্রী পরিচয় দিতেই স্বামী এগিয়ে এলেন। শোনো, আমার মনে হয় ওকে 1 কাপ গরম দুধ দিলে খুব ভালো হয়। ভদ্রমহিলা আপত্তি করলেন, না না, আমি দুধ খাই না। ভদ্রলোক হাসলেন। শৈশব থেকেই অনেকেই এই বদ অভ্যেসটা করে ফেলে। বেশ, কফি চলবে তো আপনার? ভদ্রমহিলা আরও সংকুচিত হলেন, না না, আমার এসব লাগবে না। ভদ্রলোকের স্ত্রী জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই বিচ্ছিরি আবহাওয়ায় আপনি কোথায় যাচ্ছিলেন? ভদ্রমহিলা মুখ নিচু করে মাথা নাড়লেন। কাজে। আমি যেখানে কাজ করি সেখানে অনুপস্থিত হলেই মাইনে কেটে নেবে। টাকার প্রয়োজন বলেই এই আবহাওয়াতেও সকালে বেরিয়েছিলাম। ভদ্রলোক সমব্যথীর গলায় বললেন, সকালে অবশ্য আবহাওয়া এতটা খারাপ ছিল না বোধহয়। ওর স্ত্রী বললেন, তাহলে আপনি চাকরি করেন? বাড়িতে আর যারা আছেন? আর কেউ নেই ভাই। ভদ্রমহিলা মুখ তুলছিলেন না, তিনি রুমালে চোখ মুছলেন। ভদ্রলোক ইশারায় স্ত্রীকে নিশ্চিত করলেন এ বিষয়ে কথা চালাতে। স্ত্রী সেটা ভালো লাগলো না। একটু সময় যেতে দিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনার স্বামী? প্রশ্নটা ইচ্ছে করেই শেষ করলেন না। তিনি মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টে। এই রকম খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন। ভদ্রলোক কিছু বলার আগেই ওর স্ত্রী জিজ্ঞেস করলেন, তারপর? উনি অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দিয়ে দেয়। ইস! কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না। তার মানে? আমার কথা পুলিশ বিশ্বাস করেনি, কালো গাড়িটাকেও ধরতে পারেনি, কিন্তু আমি দেখেছি। দেখেছেন মানে? যখনই আমি একা একা এই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে। যতক্ষণ না সেটা বেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না। গাড়িতে কে থাকে কখনো কি দেখেছেন? না, মুখ দেখতে পাইনি তার। আজও কি গাড়িটা পেছনে ছিল আপনার? হ্যাঁ, প্রথমে গাড়িটাকে দেখলাম একবার, তারপর নেমে আমার পেছনে পেছনে আসতে লাগলো। ভদ্রলোক আবার জানালার কাছে চলে গেলেন। ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি। আচ্ছা, আপনি কত দূরে থাকেন? সামনে রাস্তা ধরে মিনিট 4 গেলে বাঁদিকের 3তলা কাঠের বাড়িটাতেই আমি থাকি। ও, সামান্যই পথ। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে পৌঁছে দেব। না না, আপনি কেন যাবেন? ছি ছি, এসেই বিব্রত করেছি তার উপর। মোটেই বিব্রত করেননি। ভদ্রলোক বড় গলায় বললেন, প্রতিবেশীকে যদি সাহায্য না করি, অন্যের প্রয়োজনে যদি না লাগি, তাহলে মানুষ হয়ে জন্মালামই কেন? ওর স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনার শরীর এখন কেমন লাগছে? ভদ্রমহিলার মুখের সাদা ভাব এখন অনেকটাই চলে গিয়েছিল। সোজা হয়ে বসলেন। ভালো, আমি এখন যেতে পারবো। শুনুন, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। না, তা হয় না। যে কালো গাড়িটা আর তার ড্রাইভারের গল্প শোনালেন, তারপর আর আপনাকে একা ছেড়ে দিতে পারি না আমরা। হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছি, কয়েকদিনের মধ্যেই এই কালো গাড়ির রহস্য সমাধান হয়ে যাবে। কাল থেকেই পুলিশকে বলবো ওয়াচ করতে। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি। কর্তব্য, বুঝলেন, এসব কর্তব্যের মধ্যেই পড়ে। ভদ্রলোক উদার গলায় বললেন। ওরা উঠে দাঁড়াতেই স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের ঘরে। চাপা গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? স্বামী অবাক হলেন। কেন? আমি কি করেছি আবার? তুমি ওকে পৌঁছে দিতে যাচ্ছ? এই আবহাওয়ায় একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই। ভদ্রলোক আর চোখে বাইরের দিকে দেখলেন।
তোমার কিচ্ছু মনে নেই মানে? আমার একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, মনে আছে? কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি। করার সময় তো তাই মনে হয়েছিল, পরে তো আর দেখতে যাইনি, খবরও নিনি তার। তার মানে তোমারই গাড়িতেই? নাও হতে পারে, শুনলে তো এখনো সেই কালো গাড়িটা ওকে ফলো করে। স্ত্রীর উত্তেজনা কমল। তিনি মনে করে বললেন, তুমি তখন বলতে গাড়িটা যেন কীরকম? হ্যাঁ, সবসময় ড্রাইভারের কথা শুনতো না, তাই তো বিক্রি করে দিলাম। ভদ্রলোক উসখুস করলেন। চলি। উনি অনেকক্ষণ বসে আছেন। শোনো, যে জন্যে তোমাকে ডাকলাম, তুমি কিন্তু রিভলভারটা নিয়ে যাও। রিভলভার? হ্যাঁ, যাচ্ছই যখন, তখন সাবধান হয়ে যাওয়াই ভালো। বেশ। ভদ্রলোক আলমারির দিকে এগোলেন। ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন, যেন এই ঘরেও তার খুব শীত লাগছে এমন ভঙ্গি। ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন। আপনার কোনো ভয় নেই, উনি পৌঁছে দিয়েই আসবেন। আচ্ছা, আপনার বাড়ির ফোন নাম্বারটা কত? আমার বাড়িতে তো ফোন নেই। ওহ, বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত, তাই বললাম। ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল? খুব সাধারণ গলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোকের স্ত্রী। এই তো বছর 2 আগে। ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন। ওরা নিচে নেমে গেলে ভদ্রলোকের স্ত্রী বারংবার তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে দরজাটা বন্ধ করে দিলেন। এখন রাস্তায় ঘন কুয়াশা, স্ট্রিট ল্যাম্পগুলোকে ফুতুড়ে দেখাচ্ছে। ভদ্রমহিলা লজ্জিত গলায় বললেন, দেখুন তো, আমার জন্যে আপনার কি কষ্ট হচ্ছে। কষ্ট কেন বলছেন? এটা তো আমার কর্তব্য। কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পিছন ফিরে তাকালেন। সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন। তার কোটের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কি না। না পেয়ে বললেন, কেউ নেই তো এখন। পায়ের আওয়াজ শুনলাম। ঠিক আছে, আপনি এগোন, আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। যদি কেউ কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে সে ছাড়া পাবে না। না না, তার দরকার হবে না। ওই যে জুতোর দোকানটা এসে গেছে, আমি ঠিক যেতে পারব। আপনি চলে যান। ভদ্রমহিলা সত্রস্ত ভঙ্গিতে বললেন। এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল। তারপরে দুটো হেডলাইটকে কুয়াশা চিরে এগিয়ে আসতে দেখলেন ওরা। ভদ্রলোক রিভলভার বের করে তৈরি হলেন, কিন্তু গাড়িটা দাঁড়ালো না। সমান গতিতেই তাদেরকে পেরিয়ে গেল। দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা। ভদ্রমহিলা স্বস্তিতে বলে উঠলেন, না। হ্যাঁ, আমিও। ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না। চলুন, আপনাকে না হয় পৌঁছে দিয়ে তারপরে নয় আমি ফিরব না। কয়েক পা হেঁটে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কি করতেন? মাস্টারমশাই ছিলেন। কীরকম তার বয়স ছিল? এই আপনারই বয়সী। ভদ্রলোক ঢোক গিললেন। ওহ, উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ তাই বলেছিল। কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন, আমি এসে গিয়েছি, আর কোনো চিন্তা নেই। ও, বাড়িটায় আলো জ্বলছে না তো। আসলে পুরনো বাড়ি তো, দোতলায় আমি ছাড়া আর কেউ থাকে না, আর 3 তলাটা বন্ধই থাকে। চলুন, আপনাকে আপনার ফ্ল্যাটে আমি পৌঁছে দিয়ে আসছি। না না, তার কোনো দরকার নেই। আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজার কাছে পৌঁছে যাব, আর আমার কোনো ভয় নেই। বেশ, তাহলে আমি চলি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। বলেই ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন। তিনি যতক্ষণ না চোখের আড়ালে চলে গেলেন, ভদ্রলোক কিন্তু দাঁড়িয়ে রইলেন। তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন।
কয়েক পা হাঁটার পরেই মনে হলো কেউ যেন তার পেছনে আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেয়েছেন তিনি। ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন হচ্ছে যে কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো। একটা গাড়ি যেন আসছে, কিন্তু তার হেডলাইটটা নেবানো। সেটা জ্বললে তিনি দেখতে পেতেন। দ্রুত ফুটপাথের শেষ প্রান্তে চলে এলেন তিনি। গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক, তারপর তিনি যাবেন। কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল। কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র। স্ট্রিট ল্যাম্পগুলোকেও গিলে ফেলছে তারা। তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন, যেন গাড়িটা ওত পেতেছিল এক পাশে। তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে সে। ভদ্রলোকের সমস্ত শরীরে কাঁটা ফুটল। ওই ঠান্ডায় ও কুয়াশায় দাঁড়িয়ে হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল। তার মনে হলো এগোনোটা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন। ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা তিনি দেখতে পেয়েছেন এবং তিনি পিছনে ফিরে তাকালেন। না, কেউ তো নেই। তার মনে হলো একা ফিরে যাওয়াটা ঠিক হবে না। থানায় একটা ফোন করে সাহায্য চাইতে হবে। ফোন কোথায় পাওয়া যায়? ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারেন। তিনি দ্রুত কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। ভদ্রমহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন, অতএব ওকে খুঁজে পেতে অসুবিধে হবে না মনে হয়। দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিলেন ভদ্রলোক। সিঁড়ির সামনে বারান্দা বা করিডোর বলে কিচ্ছু নেই। কাঠগুলো অনেক অনেক আগেই খসে পড়ে গিয়েছে। ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার। সিঁড়ি দিয়ে উঠে ভদ্রমহিলা এই শূন্য দিয়ে হেঁটে গিয়েছেন।